প্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের আরেকবার। সাথে আছে আমি মহিউদ্দিন মুকুল স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের সেকেন্ড পেপারের ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংক হিসাবের শেষ দুটি টপিকস, এবং সেই সাথে সাথে আবার তার পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এটি শুরু করব। তো আশা করি তোমরা পুরোটা সময় আমার সাথে থাকবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে নমুনা স্বাক্ষর কার্ড। বিষয়টি, এই টপিকটি যদিও ব্যাংক হিসাব এই চ্যাপ্টারের, তো এই টপিকটি আমি আমাদের গত লেকচারে বাকি ছিল, আজকে এইগুলো আলোচনা করে শেষ করে দেব। নমুনা স্বাক্ষর কার্ডটা হচ্ছে যে ব্যাংক হিসাব খোলার সময় আবেদনকারী তার পূর্ণ নাম উল্লেখপূর্বক ব্যাংক কর্তৃক প্রদানকৃত যে কার্ডে কম পক্ষে 3টি স্বাক্ষর দিতে হয় তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে। অর্থাৎ কোনো আমানতকারী যখন ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে যায়, তখন ব্যাংক তাকে একটি কার্ড দেয়। ওই কার্ডে তাকে একটা স্পেসিমেন স্বাক্ষর করতে হয়, এবং ওই স্বাক্ষর দেখেই ওই আমানতকারী পরবর্তীতে যাবতীয় ব্যাংকের লেনদেন ঘটে, যে আসলে কি এই ব্যক্তি হিসাব এইটি নাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে নমুনা স্বাক্ষরের কার্ডের সাথে যদি কোনো ব্যক্তি টাকা উত্তোলন করার সময় চেকে স্বাক্ষর দেয়, ওই স্বাক্ষরের মিল না পায়, তাহলে কখনোই ব্যাংক কর্তৃপক্ষ ব্যক্তিকে টাকা প্রদান করে না। যাই হোক, আমরা চলে যাই সামনে। তাহলে নমুনা স্বাক্ষর কার্ড কি কি কাজ করা হয়? ব্যাংক হিসাব খোলা হয়, হিসাব পরিচালনার জন্য লাগে, চেক কেটে টাকা উত্তোলন করার জন্য লাগে, আর নতুন করে আবার চেক বই সংরক্ষণের জন্য বা কালেকশনের জন্য নমুনা স্বাক্ষর কার্ড ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাব এর পরবর্তী টপিকসে, স্থায়ী আমানত রসিদ। আমরা জানি যে আসলে ব্যাংক হিসাব সাধারণত যে তিনটি আছে, যে চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। চলতি হিসাব এবং সঞ্চয় হিসাবের বিপরীতে ব্যাংক এক চেক বই ইস্যু করে, কিন্তু স্থায়ী আমানত খুললে বা স্থায়ী আমানত হিসাবের বিপরীতে ব্যাংক কোনো প্রকার চেক বই ইস্যু করে না, প্রদান করে না। সেখানে ব্যাংক স্থায়ী আমানতের জমার প্রমাণস্বরূপ একটি রসিদ প্রদান করে। সেই রসিদকেই বলা হয় স্থায়ী আমানত রসিদ, ইংরেজিতে বলে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। তোমরা দেখতে পাচ্ছ, স্থায়ী হিসাব খোলার সময় ব্যাংক চেক বই সরবরাহ না করে আমানতকারীর প্রমাণস্বরূপ যে স্থায়ী জমা রসিদ প্রদান করে তাকে স্থায়ী আমানত রসিদ বলে। তো এই রসিদে টাকার পরিমাণ, তারপরে হচ্ছে কত তারিখে জমা রাখলো, কত তারিখে মেয়াদ উত্তীর্ণ হবে, উত্তীর্ণকালীন সময়ে মোট টাকা কত হবে, এই সমস্ত বিষয় উল্লেখ থাকে। তো এরপরে যে দুটো টপিকস রয়েছে, চেক বই এবং ব্যাংক পাসবই। চেক বইটা হচ্ছে কোনো আমানতকারী যখন চলতি সঞ্চয় হিসাব করলে তখন ব্যাংক তার টাকা জমা এবং তার টাকা উত্তোলনের জন্য এক ধরনের বই প্রদান করে আমানতকারীকে, এটাকে বলা হয় চেক বই। তো বর্তমানে সমস্ত চেক বই মেশিন রিডেবল চেক বই। এই চেক বইয়ে আমানতকারী স্বাক্ষর প্রদান করে, হ্যাঁ, টাকার পরিমাণ, অঙ্ক এবং কথা এবং তারিখ উল্লেখ করে ব্যাংকে শর্তহীনভাবে প্রদানের আদেশ দেয়। ব্যাংক শর্তহীনভাবে আমানতকারী জমাকৃত টাকা প্রদান করে, এটাকে বলা হয় চেক বই। এরপর আছে ব্যাংক পাসবই। যখন কোনো ব্যক্তি ব্যাংকে হিসাব খোলে, তখন ব্যাংক ওই ব্যক্তির নামে একটি পাসবই সংরক্ষণ করে, অর্থাৎ পাসবইটা ব্যাংকের কাছে থাকে, আর চেক বইটা থাকে হচ্ছে আমানতকারীর কাছে। এই ব্যাংক পাসবইয়ে একজন গ্রাহক কত টাকা জমা করলো এবং কত টাকা উত্তোলন করলো সেই বিষয়টা ব্যাংক কর্তৃপক্ষ হিসাব রাখে। তাহলে এই তোমরা বুঝতে পেরেছো যে চেক বই আর ব্যাংক পাসবই কি। আচ্ছা, যদিও বর্তমানে এই অনলাইন ব্যাংকিং সিস্টেমে বা কম্পিউটারাইজ ব্যাংকিং সিস্টেমে পাসবইয়ের বিষয়টি এখন নেই বললেই চলে। সব অনলাইন এবং কম্পিউটার সিস্টেমে সাধারণত এখন ব্যাংকগুলো তাদের আমানতকারীদের হিসাব হিসাব রাখে, যে কত টাকা জমা দিলে এবং কত টাকা উত্তোলন করলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এই টপিকসগুলোর মধ্যে দিয়েই আমাদের ব্যাংক হিসাবের চ্যাপ্টার শেষ হলো। আমরা চলে যাব এরপরে পরের চ্যাপ্টারে, অর্থাৎ হস্তান্তরযোগ্য ঋণের দলিল। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে পঞ্চম অধ্যায় হস্তান্তরযোগ্য ঋণের দলিল। আমাদের প্রথমেই জানতে হবে যে এই হস্তান্তরযোগ্য অর্থাৎ যার হাত বদল করা যায় আইনগতভাবে এবং বৈধভাবে। তো যাই হোক, আমরা দেখি যে এখানে সংজ্ঞায় কি আছে, যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল কি? বাণিজ্যিক ও আর্থিক লেনদেনে অর্থ নয়, খেয়াল করো, বাণিজ্যিক ও আর্থিক লেনদেনে অর্থ নয়, অথচ শর্ত সাপেক্ষে অর্থ হিসাবে
গ্রহণযোগ্য দলিলকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এমন একটি কাগজ বা এমন একটা দলিল যেটা আসলে কোনো অর্থ নয়, কিন্তু লেনদেন নিষ্পত্তিতে গ্রহণযোগ্য, এই দলিলকে অর্থের মর্যাদা প্রদান করা হয়, এইটাকে বলা হয় হস্তান্তরযোগ্য ঋণের দলিল। আমরা যদি একটু বিস্তারিতভাবে যাই, প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লিখিত দলিল প্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত এবং বারবার অবাধে হস্তান্তর করে পক্ষসমূহের দেনা পাওনা নিষ্পত্তি করা হয়, তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে। 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনের 13-1 ধারায় বলা হয়েছে যে প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে অথবা বাহককে প্রদেয় অঙ্গীকারপত্র, বিনিময় বিল এবং চেককে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে। তাহলে 1881 সালের 13-1 নম্বর ধারা অনুযায়ী আমাদের বাংলাদেশে বহাল হস্তান্তরযোগ্য ঋণের দলিল সাধারণত তিনটি বলা হয়। একটা হচ্ছে অঙ্গীকারপত্র, একটা বিনিময় বিল, আর একটা হচ্ছে চেক। তাহলে আমরা এবার একটু সামারিতে চলে যাই। সুতরাং আমরা বলতে পারি যে চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্রকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলা হয়ে থাকে এবং সাধারণত ধারের লেনদেন সম্পাদনের ক্ষেত্রে এরূপ দলিল ব্যবহৃত হয়। আর এরূপ দলিল ক্ষেত্র বিশেষে নগদ অর্থের বিকল্প হিসেবে কাজ করে। হস্তান্তর গ্রহীতা এর বৈধ মালিকানা পায়। তো শিক্ষার্থী, আমরা এখন কিন্তু জানি যে চেক কি, বিনিময় বিল কি, আর অঙ্গীকারপত্র কি। যদিও চেক কি এটা নিয়ে তোমরা ইতিমধ্যে আলোচনা করেছি, হয়ে গেছে, তারপরও এটা কিভাবে হস্তান্তরযোগ্য হয় আমি একটু বুঝিয়ে দিচ্ছি। চেকটা হচ্ছে যে ধরো তোমার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, তো সেই টাকা তুমি নিজে না তুলতে গিয়ে তোমার বাসার কোনো একজন ব্যক্তিকে টাকা টাকা তোলার জন্য চেক দিয়ে দিলা। তো সেই চেকে তুমি ধরো 10,000 টাকা দিলা, কোনো একজন ব্যক্তিকে, ওই ব্যক্তি চেকের উপরে তার নিজের নাম লিখবে। হ্যাঁ, চেকের উপরে তার নিজের নাম লিখে সে টাকা উত্তোলন করবে। তার মানে কি, তুমি ব্যাংকে না গিয়ে অন্য একজন ব্যক্তিকে তোমার হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে একটা লিখিত আদেশ দিচ্ছ এবং ব্যাংক সেই টাকাটা ওই ব্যক্তিকে পরিশোধ করে দিচ্ছে। তাহলে দেখো, হিসাবের মালিক তুমি, টাকার মালিকও তুমি, কিন্তু তুমি আদেশ দিচ্ছ ব্যাংককে, ব্যাংক ওই ব্যক্তিকে তোমার চেকে স্বাক্ষর দেখে টাকাটা দিয়ে দিয়েছে। তাহলে এক্ষেত্রে তুমি হচ্ছে আদেশটা, ব্যাংক হচ্ছে আদিষ্ট, আর যে লোক টাকা তুলবে উনি হচ্ছেন প্রাপক। অর্থাৎ ব্যাংক যাকে টাকা প্রদান করবে এবং যিনি চেকটি ব্যাংকে হাতে নিয়ে উপস্থিত হবেন, ব্যাংক যাকে টাকা পরিশোধ করবে, তিনি হচ্ছেন প্রাপক। তাহলে বুঝতে পারছো যে এটা কিভাবে হস্তান্তরযোগ্য হয়। আচ্ছা, আবার বলা যেতে পারে, ধরো তুমি কারো কাছে টাকা পাও 20,000 টাকা, তাকে তুমি নগদ টাকা না দিয়ে তুমি তাকে 20,000 টাকার একটা চেক দিয়ে তোমার স্বাক্ষর দিয়ে দিলে চেকে, উনি ওই ব্যাংক থেকে 20,000 টাকা তুলে নিল। তাহলে উনি কিন্তু চেক চেক পাওয়া আর নগদ টাকা পাওয়া একই কথা বলা যাবে এক্ষেত্রে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে চেক কিভাবে হস্তান্তরযোগ্য ঋণের দলিল হয়। আচ্ছা, এরপরে বিনিময় বিল ও অঙ্গীকারপত্র আছে। বিনিময় বিল আর অঙ্গীকারপত্র কি আমরা একটু পরেই আলোচনা করব। যাই হোক, আমরা চলে যাচ্ছি হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্যতে। প্রিয় শিক্ষার্থী, হস্তান্তরযোগ্য ঋণের দলিল অবশ্যই একটি লিখিত দলিল, কারণ কোনো মৌখিক বিষয় দলিল হিসাবে হতে পারে না। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যথাযথ কর্তৃপক্ষ দ্বারা স্বাক্ষরিত হতে হবে। অর্থাৎ একটু আগে আমি যে চেক নিয়ে আলোচনা করলাম, তুমি কাউকে যদি চেক দাও, সেই চেকে যদি তুমি স্বাক্ষর না দাও, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ ওই চেকের টাকা পরিশোধ করবে না এবং চেকটি ডিসঅনার হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে হস্তান্তরযোগ্য দলিল আইনে, সেটি চেক হোক, বিনিময় বিল হোক বা অঙ্গীকারপত্র হোক, অবশ্যই তাহলে যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর লাগবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব একাধিক পক্ষ। হস্তান্তর দলিল আইনে অবশ্যই একাধিক পক্ষ থাকে। সাধারণত অঙ্গীকারপত্রে দুটি পক্ষ থাকে, এক হচ্ছে অঙ্গীকার দাতা আর একজন হচ্ছে অঙ্গীকার গ্রহীতা। আর বিনিময় বিল এবং চেক তিনটি পক্ষ থাকে। খুব ভালো করে বলছি, মনে রাখবে, আদেষ্টা, আদিষ্ট আর প্রাপক। আদেষ্টা, আদিষ্ট, প্রাপক। তাহলে যদি এখানে কোশ্চেন আসে যে অঙ্গীকারপত্রে সাধারণত কয়টি পক্ষ থাকে, হবে দুইটি, অঙ্গীকার দাতা এবং অঙ্গীকার গ্রহীতা। আর বিনিময় বিল এবং চেকের তিনটি পক্ষ থাকে, আদেষ্টা, আদিষ্ট আর হচ্ছে প্রাপক। এরপরে হস্তান্তর যোগ্যতা, পরবর্তী বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে হস্তান্তরযোগ্য দলিল এক হাত হতে অন্য হাতে সাধারণত অর্পণের দ্বারা নগদ অর্থের মতোই অনেকটা হস্তান্তরিত হয়ে থাকে। অর্থাৎ
কেউ যদি তোমার কাছে টাকা পায়, তুমি যদি তাকে একটা চেক দিয়ে দিলা, অথবা বিনিময় বিলে স্বীকৃতি দিলা, অথবা লিখিতভাবে অঙ্গীকার করলা, তাহলে এই যে সে এই তিনটি বিষয়ের যে কোনো একটি নিয়ে চলে গেল, এটা কিন্তু তুমি তাকে নগদ টাকা দিলে না, কিন্তু প্রত্যেকটি নগদ টাকার সমান। তো এরপরে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। তে বাহককে এই যে যে দলিলটি দেয়, এই এই দলিল এই যে দেয় দলিলের ক্ষেত্রে শুধু অর্পণের মাধ্যমে তা হস্তান্তর করা যায় এবং হস্তান্তর গ্রহীতা এর মালিকানা লাভ করে। আচ্ছা, এছাড়াও অনেক সময় হস্তান্তরযোগ্য দলিল যেটা আদেশের মাধ্যমে, আদেশের মাধ্যমে যেটা দেয়া হয়, সেটা পৃষ্ঠাঙ্কন করে, অর্থাৎ দুই দিকে টান দিয়ে দাগ রেখেও ক্রস করেও হস্তান্তর করা যায়। সেটা আমরা এই যে বিভিন্ন প্রকার চেক আছে, বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক, ওই দাগ কাটা চেকের মতোই। তোমরা যদি ওই চ্যাপ্টার, আমি এখনো যাইনি, আমরা যখন আলোচনা করব তখন এটা বুঝিয়ে দেবো। ঠিক দাগ কাটা চেকের মতো হস্তান্তরযোগ্য দলিল এনে দাগ কেটে হস্তান্তর করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে শর্তহীন প্রকৃতি। হস্তান্তরযোগ্য দলিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে শর্তহীন প্রকৃতি। যেমন তুমি যখন কাউকে টাকা দেওয়ার জন্য লিখিতভাবে আদেশ দাও এবং সেই টাকা প্রদান করার জন্য ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান কখনোই কোনো শর্ত প্রদান করতে পারে না। আচ্ছা, সাধারণত অঙ্গীকারপত্রে অঙ্গীকারদাতা অর্থ প্রদানের শর্তহীন অঙ্গীকার করে থাকে। বিনিময় বিলে আদেশটা আদিষ্টকে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ দিয়ে থাকে, এবং চেকের ক্ষেত্রে আমানতকারী ব্যাংকের চাহিদা মতো অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ দিয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা চলে যাব যে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ। তুমি চেক বলো, বিনিময় বিল বলো, অঙ্গীকারপত্র বলো, এই প্রত্যেকটাতেই নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক উল্লেখ থাকতে হবে। টাকার অঙ্ক উল্লেখ থাকলে সেটা একদম বাতিল হয়ে যাবে, ওটার কোনো আইনগত ভিত্তি থাকবে না। এরপরে প্রাপকের নামের উল্লেখ, অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিল আইনে প্রাপকের নাম উল্লেখ থাকতে হবে, অর্থাৎ টাকাটা কে পাবে বা কাকে পরিশোধ করা হবে। যদি কারোর নাম না থাকে যে কে পাবে বা কাকে পরিশোধ করা হবে, তাহলে ওটা আইনগতভাবে কোনো ভিত্তি থাকে না। যেমন আমি যদি আমার অ্যাকাউন্টের টাকা ব্যাংকে চেকের মাধ্যমে উত্তোলনের জন্য জমা দিই, তাহলে সেখানে আমার নাম অথবা সেলফ লেখা থাকবে, অথবা আমি যদি কাউকে পাঠাই তাহলে ওই ব্যক্তির নাম থাকতে হবে। নাম না থাকলে কখনোই সেই টাকা পরিশোধ হবে না। আচ্ছা, এরপরে আমরা বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ। বিহিত মুদ্রা সম্পর্কে আমি আলোচনা করেছি যে সকল প্রকার এই বিনিময়যোগ্য দলিলের পাওনা অর্থ দেশে প্রচলিত মুদ্রায় পরিশোধ করতে হবে। অর্থাৎ আমাদের দেশে কি প্রচলিত? টাকা। ধরো তুমি তার কারো কাছে টাকা পাও, সে তোমাকে একটা চেক দিয়ে দিল, হুম, চেকে তো অবশ্যই টাকা দ্বারা পরিশোধ করতে হবে, তুমি নিয়ে নিলা। সে যদি তোমাকে বলে যে না, আপনাকে আমি এই যে রুপি দিয়ে পরিশোধ করব, তুমি যদি বলো যে না, এটা আমি নেব না, সে তোমাকে বাধ্য করতে পারবে না, কারণ রুপি বা রুপিয়া আমাদের দেশে বিহিত মুদ্রা নয়। তবে এখানে একটি কথা আছে যে বৈদেশিক বিনিময় বিল, অর্থাৎ যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে বিনিময় বিলগুলো ব্যবহৃত হয়, বা ভ্রমণকারী চেকের কথাই বলো, বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রচলিত মুদ্রায় অর্থ পরিশুদ্ধ হয়। কারণ সেখানে তো টাকা চলে না। যেমন বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে তো সেখানে চলে ডলার বা অন্য কারেন্সি, সেক্ষেত্রে তুমি ওই বৈদেশিক বাণিজ্যে পরিশোধ করতে পারবে। আচ্ছা, এরপরে নির্দিষ্ট সময় পরে দেওয়া চেক বলো, বিনিময় বিল বলো, অঙ্গীকারপত্র বলো, প্রত্যেকটা একটা নির্দিষ্ট সময় থাকে। যেমন চেকে স্বাক্ষর দিলে সেটার মেয়াদ 6 মাস থাকে, আর বিনিময় বিল অঙ্গীকারপত্রে নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকে যে এই সময় পরে এত টাকাকে পরিশোধ করার জন্য শর্তহীনভাবে স্বীকৃতি দেওয়া হলো বা আদেশ দেওয়া হলো। আচ্ছা, এরপরে ঋণের প্রমাণ। সাধারণত হস্তান্তরযোগ্য ঋণের দলিল এক ধরনের ঋণের প্রমাণ হিসাব কাজ করে। ধরো তুমি কারো কাছ থেকে টাকা ধার নিলা, তো তুমি তাকে 6 মাস পরে টাকা পরিশোধ করবে এমন প্রমাণ বা গ্যারান্টি কি? তুমি তখন তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলা, ব্ল্যাঙ্ক চেকে টাকার অ্যামাউন্ট দিয়ে দিলে, কিন্তু স্বাক্ষর দিয়ে দিলে, কিন্তু মেয়াদটা দিলে না। এখন কথা হচ্ছে এটা কিভাবে ঋণের প্রমাণ হিসেবে কাজ করে? এটা এক ধরনের ঋণের প্রমাণ হিসেবে কাজ করে যে চেক, এটা একটা এভিডেন্ট হিসেবে কাজ করে কোর্টে। যদি নির্দিষ্ট মেয়াদে স্বাক্ষর এবং টাকার অঙ্ক থাকার পরেও ওই হিসাব থেকে চেক ডিসঅনার হয়, তাহলে আইনগতভাবে ওনার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। এই জন্য এটা শুধু চেকই নয়, বিনিময় বিল এবং অঙ্গীকারপত্র ঋণের প্রমাণ হিসেবে কাজ করে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে পরবর্তী পেজে চলে আসি। আমাদের এখানে রয়েছে যে বিভিন্ন প্রকার হস্তান্তর দলিল। আমাদের বাংলাদেশে 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 13 সংজ্ঞা অনুযায়ী 3 প্রকার হস্তান্তর দলিল বলা আছে। একটা হচ্ছে বিনিময় বিল, একটা অঙ্গীকারপত্র, একটা চেক। চেক সম্পর্কে আমি বলেছি, বিনিময় বিল আর অঙ্গীকারপত্র সম্পর্কে আমি একটু বলবো। আমি আগেই বলেছি প্রথম সংজ্ঞায় যে বিনিময় বিল এবং অঙ্গীকারপত্র এই দুটি বিষয় হচ্ছে
ধারে দেনা পাওনা বা ব্যবসায়িক কার্যক্রমের নিষ্পত্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আসো বিনিময় বিল। বিনিময় বিলটা কি? বিনিময় বিলটা হচ্ছে ধারে দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে বিক্রেতা ক্রেতার বরাবর একটা বিনিময় বিল তৈরি করে এবং ক্রেতা সেই বিনিময় বিলে স্বাক্ষরের মাধ্যমে স্বীকৃতি দেয়। তাহলে বিনিময় বিল কে তৈরি করে? বিক্রেতা। কার বরাবর তৈরি করে? ক্রেতার বরাবর। তাহলে স্বাক্ষর দেয় কে? ক্রেতা। তাহলে যে তৈরি করে তিনি হচ্ছেন আদেষ্টা, আর যিনি স্বাক্ষর দেন টাকা পরিশোধ করার, যে হ্যাঁ আমি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট মেয়াদ পরে আমি পরিশোধ করব, তাহলে তিনি হচ্ছেন আদেষ্ট। এবার একটু আরেকটু বিস্তারিত বলি। ধরো জনাব কামাল একজন আহ, স্টিল স্টিল মিলের মালিক এবং স্টিল মিল লোহার ব্যবসা করে। এই জনাব কামাল সে 20 লাখ টাকার লোহা জনাব জামালের কাছে বিক্রি করলো। জনাব জামাল 10 লাখ টাকা নগদে দিল এবং বাকি 10 লাখ টাকা বাকিতে দেবে। তখন জনাব কামাল চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে আমি একটা বিল তৈরি করি, তুমি একটা স্বীকৃতি দিয়ে স্বাক্ষর দিয়ে দাও যে 10 লক্ষ টাকা 3 মাস পরে, হ্যাঁ, লোহা বিক্রয় বাবদ শর্তহীনভাবে প্রদানে বাধ্য থাকিবে। এটা দেশ, এটা লিখে থাকবে এবং জনাব জামাল এটা স্বাক্ষর দেবে এবং 3 মাস পরে এই টাকাটা পরিশোধ করে দেবে। তাহলে বুঝতে পারছো বিনিময় বিল কি? তাই বিনিময় বিল এটার একটা আইনগত ভিত্তি রয়েছে এবং এটা হস্তান্তর করা যায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্র হচ্ছে যে ক্রেতা উম, অর- ক্রেতা অর্থ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ বিক্রেতা বরাবর যদি কোনো লিখিতভাবে অঙ্গীকার করে যে নির্দিষ্ট কিছু পণ্য ক্রয় বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা আমি নির্দিষ্ট সময় পরে জনাব অমুককে প্রদান করব, তখন এটাকে বলা হয় অঙ্গীকারপত্র। বিনিময় বিল এবং অঙ্গীকার মধ্যে একটু পার্থক্য আছে। অঙ্গীকারপত্র তৈরি করে ক্রেতা। ধরো তুমি কোনো একজন ব্যক্তির কাছ থেকে 2 লাখ টাকার পণ্য কিনলা, তুমি 1 লাখ টাকা নগদে দিলে আর 1 লাখ টাকা বললো যে ভাই আমি 3 মাস পরে দেবো। সেই ব্যক্তি বললো ঠিক আছে, তাহলে আপনি একটা অঙ্গীকার করে যান লিখিতভাবে। তুমি তখন লিখিতভাবে লিখলে যে 1 লক্ষ টাকা পণ্য ক্রয় বাবদ 3 মাস পরে শর্তহীনভাবে আমি প্রদান করব। অবশ্যই শর্তহীনভাবে প্রদান করতে হবে। তাহলে এই যে তুমি লিখলা এটাকে বলা হয় অঙ্গীকারপত্র। 3 মাস পরে 1 লক্ষ টাকা তুমি প্রদান করবে। যদি না দাও তাহলে ওই কাগজটা উনি আদালতে উপস্থাপন করে তোমার বিরুদ্ধে মামলা করতে পারবে এবং আদালত ওটাকে আইনগত ভিত্তি বা ঋণের প্রমাণস্বরূপ তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে অঙ্গীকারপত্র কি, বিনিময় বিল কি। আর চেক আমি বিস্তারিত এর আগে বলেছি, চেক নিয়ে আর এই মুহূর্তে বলবো না। কাজে এই তিনটা বিষয়ে 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনে এই তিনটা বিষয়কে তোমার হস্তান্তরযোগ্য দলিল বলা হয়। আমরা চলে যাবো এরপর পরবর্তী স্লাইডে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সরকারি নোট কি এবং সরকারি নোটের বৈশিষ্ট্য নিয়ে কিছু এখানে আলোচনা করেছি। আচ্ছা, সরকারি নোট হচ্ছে যে একটি দেশের সরকার কর্তৃক ও নিজ দায়িত্বে বিহিত মুদ্রার নোটের প্রচলন করে তাকে সরকারি নোট বলে। সরকারি নোটটা সাধারণত প্রচলন করে সরকার, আর সরকারের পক্ষে এই কাজটা করে অর্থ মন্ত্রণালয়। দেখো, আমাদের বাংলাদেশে 1 টাকা 2 টাকা ও 5 টাকার নোট তথা কয়েনকে এগুলাকে বলা হয় সরকারি নোট। সরকার কর্তৃক অর্থ মন্ত্রণালয়ের অধীনে এরূপ নোট ছাপানো হয়। সরকারের পক্ষে ওই নোটে স্বাক্ষর প্রদান করেন অর্থ সচিব। তাহলে 1 টাকা 2 টাকা আর 5 টাকা, যদি 1 টাকার নোট এখনো দেখা যায় না, 2 টাকার নোটও খুব রেয়ার, 5 টাকার নোট বা নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। তাহলে 1 টাকা 2 টাকা ও 5 টাকা তিনটি নোটকে বলা হয় বা কয়েনকে বলা হয় সরকারি নোট। আমরা চলে যাব পরের স্লাইডে। দেখো প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে 1 টাকার নোট। এখানে আছে অর্থ সচিবের স্বাক্ষর, খুব ছোট করে দেখা যাচ্ছে, তোমরা পকেটে মানি ব্যাগে টাকা থাকলে তোমরা দেখতে পারো। এরপরে এটা 2 টাকার নোট, এটাও অর্থ সচিবের। 2 টাকার নোটের অপর পেজ। এটা 5 টাকার নোট, এটা সরকারি নোট, এটাও সরকারি নোট। এটা 1 টাকার নোট, অর্থাৎ অনেক আগের 1 টাকার নোট, এটা পুরনো, এটা আমি নিজেই দেখি নাই, তোমরা দেখেছো কিনা আমি জানি না। আচ্ছা, এরপরে আছে 1 টাকার নোট, এটাও অনেক পুরনো নোট। দেখো এখানে অর্থ সচিবের স্বাক্ষর দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সরকারি নোটের বৈশিষ্ট্য। সরকারি নোটের প্রথম বৈশিষ্ট্য আমরা দেখব যে প্রচলনকারী কর্তৃপক্ষ। একটু আগে আমি আলোচনা করছি, সরকারি নোট প্রচলন করে সাধারণত সরকার এবং সরকারের পক্ষ অর্থ মন্ত্রণালয় এবং তাতে স্বাক্ষর থাকে অর্থ সচিব। আইনের স্বীকৃতি যেহেতু এটা অর্থ মন্ত্রণালয় থেকে এবং অর্থ সচিব থেকে স্বাক্ষরিত একটি নোট, কাজে এটার আইনের স্বীকৃতি রয়েছে। রূপান্তর রূপান্তর অযোগ্যতা। সরকারি নোটের সরকারি নোটের কোনোভাবে রূপান্তর করা সম্ভব নয়। গ্রহণের বাধ্যবাধকতা। সাধারণত নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের বেশি কাউকে গ্রহণে বাধ্য করা যায় না। যেমন মনে করো কোনো ব্যক্তি তোমার কাছে 100 টাকা পায়, তুমি তাকে 50টা 2 টাকার নোট দিল, সে নিতে পারে। তারপর 20টা 5 টাকার নোট দিলে সেটিও সে নিতে পারে। হ্যাঁ, এখন
কোনো ব্যক্তি তোমার কাছে যদি 2 লাখ টাকা পায় আর তুমি যদি 2 টাকার নোট দাও, তা সে যদি এটা নিতে অস্বীকৃতি জানায় তাহলে তুমি তাকে এটা বাধ্য করতে পারবো না। আচ্ছা, সীমিত ধরন, যেহেতু বড় ধরনের লেনদেনে বাধ্যবাধকতা আছে, কাজে এইটার ধরন অত্যন্ত সীমিত, অর্থাৎ স্বল্প পরিসরে ব্যবহৃত হয় ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে। আর সীমিত ব্যবহার ঠিক ওই ধরনের, বড় লেনদেনের ব্যবহৃত না হয়, ছোট লেনদেনে এই সরকারি নোটের ব্যবহারটা বেশি হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ব্যাংক নোট ও বৈশিষ্ট্য। সরকারের অনুমতিক্রমে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোটকে ব্যাংক নোট বলা হয়। যেমন আমাদের দেশে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 500, 1000 টাকার নোটকে ব্যাংক নোট বলা হয়। এবং এই ব্যাংক নোটে যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যে গভর্নর এর স্বাক্ষর থাকে। যেমন আমাদের বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আছেন ফজলে কবির, এই প্রত্যেকটা নোটে ওনার স্বাক্ষর রয়েছে। দেখো এখানে, এখানে রয়েছে 1000 টাকার নোট, এখানে রয়েছে 50 টাকার নোট, এখানে 500 টাকার নোট, এখানে 20 টাকা, এগুলো প্রত্যেকটাই 10 টাকা, এগুলো হচ্ছে আমাদের দেশে ব্যাংক নোট। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ব্যাংক নোটের বৈশিষ্ট্য। ব্যাংক নোটের বৈশিষ্ট্য হচ্ছে প্রচলনকারী কর্তৃপক্ষ আছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ব্যাংক নোট প্রচলনের সুপ্রিম পাওয়ার অধিকারী। কারণ আমি আগেই বলেছিলাম কেন্দ্রীয় ব্যাংকের একটা সংজ্ঞা আছে, সেন্ট্রাল ব্যাংক এনজয় দ্য কমপ্লিট মনোপলি অফ নোট ইস্যুস। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক নোট প্রচলনের একমাত্র একচ্ছত্র অধিকারী। এরপরে আইনের স্বীকৃতি, যেহেতু এটা কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের আইন স্বীকৃত প্রতিষ্ঠান, কাজেই এই প্রতিষ্ঠান যদি কোনো নোট প্রচলন করে তারা অবশ্যই আইনের স্বীকৃতি রয়েছে। এরপর হচ্ছে প্রতিশ্রুতির ধরন। আচ্ছা, আমি বলবো ব্যাংক নোটের এক ধরনের প্রতিশ্রুতি, এটা এক ধরনের প্রতিশ্রুতির ধরন। যেমন, কেননা কারণ তোমার ওইখানে দেখো লেখা আছে যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। অর্থাৎ এই এই জিনিসটা অনেকেই বোঝে না যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আসলে এটা এই 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 একটা কথার কারণে এই নোটকে প্রতিজ্ঞাপত্র বা প্রতিশ্রুতি বলা হয়। অর্থাৎ যে ব্যাংক নোটে চাহিদা মাত্র এর বাহক দিতে বাধ্য থাকবে এই ধরনের প্রতিশ্রুতি এ, এ, থাকে। এছাড়াও কোনো কারণে যদি কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংক নোট অচল করলে সেক্ষেত্রে উক্ত নোটের বাহককে কেন্দ্রীয় ব্যাংক সমপরিমাণ নতুন টাকা দিতে বাধ্য থাকে। ধরো মনে করে 1000 টাকা নোট হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক এটা ব্যান্ড করে দিল, যেটা চলবে না, কিন্তু তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক ওই 1 লক্ষ টাকার পরিমাণ তোমাকে 1 লক্ষ টাকার সমপরিমাণ যেই টাকা প্রচলিত থাকবে ওই পরিমাণ টাকা তোমাকে আবার প্রদান করবে। এই জন্য এটাকে বলা হয় এক ধরনের প্রতিশ্রুতিপত্র। আচ্ছা, এরপরে রয়েছে ব্যাপক ব্যবহার। যেহেতু এই ধরনের এই টাকা ব্যাংক নোটের টাকার গুলো অনেক বড়, কাজে বড় ধরনের লেনদেন এগুলো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আহ, প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে তোমাদের ব্যাংক ড্রাফট নিয়ে আলোচনা করব, পে অর্ডার নিয়ে আলোচনা করব, তারপরে ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের পার্থক্য নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। আশা করি পরবর্তী ক্লাসে সকলে আমার সাথে থাকবেন, ভালো থাকবে। আর বারবার বলছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্স করতে পারো অথবা ডিটিউটিলে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান চেষ্টা করবো সমস্যার সমাধান করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি।